বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। গলা পেয়েছিস বটে একখানা, যেন মধু ঝরে পড়ে। আমার নাতি, বুঝলেন? মা। ও, আমার বুঝি কেউ নয়? আমারও নাতি। না, আমি তোমার নাতি নই। কি বলিস তুই? তুই আমার নাতি নস? না। কেন? আমি তোকে বকি বলে? ও কিরকম কথা ছেলে বিরে? তোমার ঠাম্মা দুঃখ পাবেন না? উনি তোমায় কত ভালোবাসেন। তাতেই বা কি? আসলে আমার সঙ্গে তুল্লি কাটতে গেছেন বলে বিলে রেগে গেছে। বললে হবে ও আমাকে কত ভালোবাসে। তুমি আমার ঠাকুমা নও। তাহলে আমি কে? তোর বাপের আমি মায়ের তুল্লি, তা জানিস? যাও না, আরো গা ঘষো। তুমি আমার মেয়ে, আমি তোমার বাবা। কেন ছোটবেলায় বলতে না আমি আমার ঠাকুর দাদা দুর্গাপ্রসাদ? কেমন হলো তো? থাকুন আপনি আপনার নাতিকে নিয়ে, আমরা বাপ বেটিতে বেশ থাকবো। তুই ভারী ছেলে তো, আমাকে এমন করে হারিয়ে দিল এই বুড়িটার সামনে। নে বাপু চল, এলুম একটুখানি নাম গান শুনতে। তো এখানে শুরু হয়ে গেল দেখলে পনা। মা, পিসি তোমরা থামো দেখি। বিলে একটা গান ধর বাবা, তোর খুড়ি ঠাম্মা শুনবে। না, আজ আর নয়, আবার কাল। কিছুতেই কথা শুনে না, কত করে বললুম। আহা, কোন কথা শুনবে আর কোন কথা শুনবে না তার বুঝি ইশারা থাকে না? এ কি বলছেন? ওরা দুজনে যখন ঠাকমা ঠাকমা করে কাড়াকাড়ি করলো, কই তুই তো আমার নাম করলি না একবারও। বোঝো, আচ্ছা এ কি কোনো বোঝদার মানুষের মতো কথা হলো? আপনি কেউ ঠাকুমা নন? এনাদের মাপে নেই। এসব কথা কেন বলো মা? তোর বুঝি গায়ে লাগছে? তা তুই বস, বসে এদের পা চাট। আমি বাপু যাই, আমার ঘরে কাজ পড়ে আছে। হ্যাঁ রে, তুই বারে বারে এরম ফাঁদে পড়িস কেন বল দেখি? ফাঁদটা কে পাতে বল? কে পাতে? তোর ছেলে বিলে। কিছু বলবে? ভেবেছিলাম বলো। পড়া নষ্ট হবে কিন্তু। কেন, ঝগড়া করবে বুঝি? বেঁধেও যেতে পারে। তার মানে খুব সাধারণ ব্যাপার নয়। নিজে থেকে যখন ঝড়ের আভাস দিচ্ছ, কি হয়েছে? আমি আমি আর পাচ্ছি না গো। কি হয়েছে সেটা বলো। তুমি না বললে আমি বুঝবো কি করে? আচ্ছা, খুড়িমা কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করেন বলতে পারো? আমি তো কোনোদিন খুড়িমাকে একদিনের তরে অসম্মান করি না। তাহলে তাহলে উনি কেন আমার সঙ্গে এরকম করেন? আমাকে সবসময় এমন খোঁটা দিয়ে কথা বলেন যে আমি কোথায় মুখ লুকোবো ভেবে পাইনি। তুমি তো জানো এটা ওর স্বভাব। মানুষের স্বভাব বদলায় না। ওমা, কয়লা যায় কি ধুলে? আবার হাসছিস? তোর জন্যই তো। বাহ, এখন আমার দোষ? ঠাম্মা দিম্মা দুজনে মিলে তো। কি হয়েছে কি? ওকেই জিজ্ঞেস করো না, ওর জন্যই তো সব। এই কি হয়েছে রে? কি বলি বলো তো? গান শুনছি, তো গান শেষ হওয়ার পরে দুজনে মিলে আমায় নিয়ে টানাটানি করছিল। তো খুড়ি ঠাম্মার মনে হয়েছে আমি তাকে ফাঁকে দিয়ে অন্যদের বেশি শখ করেছি। এটা কিন্তু তোমার দোষ বিলে। কেন? বাহ, আমি তোমায় বারবার বলেছি না যে তুমি ওনার দিকে খেয়াল রাখবে? উনি আমাদের এই পরিবারের কর্ত্রী। আমাদের এটা যৌথ পরিবার। বেশ, কিচ্ছু ভেবো না। আজ আমি একটা ব্যবস্থা করছি। হ্যাঁ, একটা মতলব ভেজেছি। এই এই শোন, আমায় বলে যা কি করবি বিলে। সত্যি এর একটা শেষ হওয়া দরকার। আমাকে যদি খুড়িমার পায়ে ধরে ঘাট মানতে হয় তাতেও আমি রাজি।
তুমি এত দুর্বল কেন ভুবন? দুধটা খেয়ে নাও। একটা কথা কি জানো, আমি আমার কাজকর্ম নিয়ে নানা রকম নতুন ভাবনা চিন্তা করছি। এই সময় তুমি যদি একটু শক্ত না হও, আমার যে ভারী মুশকিল হবে। বাইরে নানান জায়গা থেকে আমার ডাক আসছে। কিরকম? এক কুহকিনী, মায়াবিনীর হাতছানি। ওমা, সে আবার কি কথা? একজন লেডি ডাকছেন। লেডি মানে মেয়ে মানুষ? হ্যাঁ, কি হলো? মেয়ে মানুষের ডাক? হ্যাঁ, সেই ডাক এড়ানো ভারী কঠিন। সে এক অনন্ত যৌবনা। অনাদি ইতিহাস থেকে পুরুষ জাত তার হাতছানিতে ছুটে গেছে। সে আগুনে ঝাঁপনা দিয়ে থাকাও যায় না। যদি কেউ নিজের ভাগ্য করতে চায়, তার নাম লেডি লাক। বাংলায় তাকে বলে ভাগ্য দেবী। বাবা, তুমি পারো। যাক, তবু বুঝলো। তা তোমার কাজকর্ম নিয়ে তুমি কি ভাবছো আমাকে বলো দেখি। তুমি তো জানো ভুবন, আমি এখন নিজের মালিকানায় নতুন অ্যাটর্নি ফার্ম খুলেছি। হ্যাঁ, বলছিলে তো যে ধর্মাশয়ের সঙ্গে তোমার তেমন বনছে না। এদিকে দেশের নানান জায়গা থেকে আমার যারা চেনাশোনা মক্কেল, তারা শুধু আমাকেই চাইছে। লখনৌ, লাহোর, রায়পুর সব জায়গা থেকে চিঠিপত্র আসছে। ওখানকার কোর্টে যেসব মামলা উঠে আছে, তার আদি অন্ত একমাত্র আমিই জানি। তাতে কি? আমি ভাবছি আমাকে এবার এদিক সেদিক যেতে হবে। বেশ তো, যাও না। কে বারণ করেছে? এদিককার ঘর সংসার। ও নিয়ে তুমি কিছু ভেবো না। মাথার উপর ভগবান আছেন, তিনিই সব সামলাবেন। তুমি কিন্তু তোমার সেই মেয়ে মানুষটিকে ছেড়ো না। সে আমি সতীর নিয়ে ঘর করতেও রাজি। ভাগ্য দেবী। কি রে তুই এলু? খেয়েছিস? হ্যাঁ, সব সারা। তা এসব কি বালিশ টালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? তোমাদের ঠাঁই ঘুম, মানে রাত্রে শোবো। কেন? তুই তো কখনো... কেন রে, মা বকেছে বুঝি? নিশ্চয়ই নতুন কোনো দোষীপানা করে তার মেজাজ খারাপ করে দিয়েছিস, ঘর থেকে বার করে দিয়েছে। যা পালা, তার রাগ পড়ে গেলে এক্ষুনি তোকে খুঁজবে। এই কে রে? কে ওখানে কথা কইছে? যা, মা ঘুমোচ্ছেন। আরে তোমাদের শাশুড়ির ঘুম চটকাতেই তো এলাম। মানে? আরে গান গাইবার পর বলছিল না কোল ছুলোচ্ছিল, মনে নেই? এই কি বলিস তুই? আরে ঠাম্মা দিম্মা দুজনে আমায় নিয়ে যখন কাড়াকাড়ি করছিল, তখন বলছিল না আমি নাকি তার আদর কাড়ি না। তা এখন কি করবি তুই? খুব সাহস বেড়েছে তোমার। এত রাত্রে এখানে ফিচকিমি করতে এসেছিস। ধরে না তোমার কানটা মুলে দেবো। খুব পাজি হয়েছিস তুই, তাই না? কে বকবক করছো ওখানে? উফ, কথা শোনে না মোটে। তুমি আমার পাজি বলেছো না? দাঁড়া, তোমার মজা আমি দেখাচ্ছি। এই কি রে? ও ঠাম্মা দেখো, যেতে দিচ্ছে না। আমি ঠাম্মার কাছে যাবো না, আমি ঠাম্মার কাছে যাবো। আমি কারোর কাছে যাবো না। কিন্তু কিছু জানি না বাপু। ঠিক আছে, তুমি আমায় আটকাচ্ছ কেন? ও ঠাম্মা দেখো, শুতে দিচ্ছে না। ও ঠাম্মা, ও ঠাম্মা। ও ঠাম্মা, আমি আজ তোমার কাছে শোবো। ওমা, এ আবার কি কথা? তুই কি কখনো... না, আমি আজ মার কাছে শোবো না। মা আমায় শুধু বকে। ওমা, সে আবার কি কথা? তা আবার হয় নাকি? কোনো হয় ফয় নয়, আমি আজ তোমার কাছে শোবো। ধুর তেরিকা। না, আমি আজ তোমায় জড়িয়ে ধরে শোবো, আর তুমি বেশ আমায় গল্প বলবে। আমার বলে এমনিতেই ঘুম পাতলা, এমনি করলে আমার ঘুম হবে নাকি? দেখ তো। সে না হোক, আমি তাই শোবো। আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওকে ওর মার কাছে নিয়ে যা না। বিলে বিলে দুষ্টুমি করতে নেই। তুমি যাও, তোমাদের ঘরে যাও। এ কি? তোমাদের ঘর আমাদের ঘর কি? এই বাড়িতে যত ঘর আছে সব আমাদের সবার ঘর। সে কথা নয়, মা এখন ঘুমোবেন, মাকে বিরক্ত করতে নেই। ও মা, কি গো তুমি?
তুমিই তো আমায় ঠেলে এখানে পাঠালে। আমি আমি তোকে পাঠালুম? তবে কি, সোনামাই তো আমায় বারণ করলে। তুই বললে যা তুই, মা এখনো শোননি। তো কি বলছিস তুই? আমি তো আর এখন আমি ও ঘরে যাব না, মা দৌড় দিয়ে শুয়ে পড়েছেন। ওরা মা শো শো, ঘুম পাচ্ছে আমার। ভারী বেয়ারা ছেলে। হ্যাঁ, আমি আজ তোমার কোলে মাথা রেখে মাথা গুঁজে শোবো। আমি অমন করে ঘুমোতে পারি নে। খুব পারবে, খুব পারবে। চলো শো শো, ঘুম পাচ্ছে। ও মা শোনো, আমি বলি কি ওর মাকে বরং থাক, এখন আর সলা দিতে হবে না। তখন তো জোর করে ঠেলে পাঠিয়েছিলে। হ্যাঁ ঠিক কথা, মানা করনি কেন? তোরা দূর হ শয়তানি মুখ পুড়ি। এই ছেলে, তুই এখন এখানে শুবি? হ্যাঁ, আজ থেকে রোজ রাত্রি। হ্যাঁ? হ্যাঁ, নাতি আর ঠাম্মা দুজনে মিলে। চলো শো শো শো। ওরে বাবা ছাড়, ছাড় বাবা, ঠিক হয়ে শো। কি হলো? বিলে বিলে আমাকে গাল খাওয়ালে। আর তুই তুই তো তখন কোনো কথা কইলি না। আচ্ছা, ও কি আমার কথা শুনে বল? তবু বলতি, সাক্ষী তো মানতি। মানে মানে আমি আসলে বুঝতে পারিনি ওরকম ঝপ করে তোকে। তুই হাসছিস? মা আমাকে গাল পারলে আর তুই। কি হয়েছে? কাঁদছো কেন? কি ব্যাপার? কি গো? থাক, আর কি গো হ্যাঁ গো করে তোমাকে পিরিত দেখাতে হবে না। আমি বলে দিন রাত মামা করে তার পাশপাশ করি, আর আমাকে কিনা গাল পারলে। কেন? কেন আবার? ওই যে তোমার ওই গুণধর ভাইপো, ওইটুকু ছেলে, তার পেটে পেটে এত। তুই তুই তোর জন্যে, শুধু তোর জন্যে। আমি কি ওকে শিখিয়ে দিয়েছি নাকি? তবে তোর নাম বললে না কেন? তা আমি জানি না, সেটা ওর খেয়াল। মোটেই খেয়াল নয়, মতলব। শুনিসনি ওই ঘরে ঢোকার আগেও আমাকে শাসায়নি, বলেনি যে আমাকে মজা দেখাবে? হ্যাঁ মানে আমি দেখছি, আমি মাকে গিয়ে জিজ্ঞাসা করছি কি হয়েছে। তাই যাও, গিয়ে মায়ের আঁচলের তলায় ঢুকে ম্যাও ম্যাও করোগে। খবরদার যাবে না। ঠিক আছে, আমিও দেখছি। কাল সকাল হোক না, একবার বলুক বউ আমায় এটা করে দে, আমায় সেটা করে দে, তখন সুদে আসলে সব মিটিয়ে নেবো। আমিও তেমন মেয়ে নই। মহা মুশকিল। কি হয়েছে? ওই বিলে, হ্যাঁ, জানো তো এত দুষ্টু হয়েছে না। সে আর নতুন কথা কি? কি করেছে? যা ওকে পাজি বলেছে বলে মায়ের কাছে গিয়ে ভান করে এমন সব বানিয়ে বানিয়ে বলেছে, মা তাতে যাকে ভীষণ গালমন্দ করেছে। মা মা বিলের কথা শুনে গাল দিয়েছে বৌঠানকে? আহা, না না, এ হতে পারে না। আরো রহস্য আছে। রহস্য আছে কিনা জানিনি, তবে রগর আছে। হ্যাঁ, সে তো তোমার মুখ দেখেই আমি বুঝতে পারছি। এমন একটা কিছু ঘটেছে যাতে তোমার সায় ওই বিলের দিকে। শুনলে তুমিও সায় দিতে। আমার দরকার নেই। শুনবে? না, শুনবো না। বরং তুমি একটা কথা শোনো, ওই বিলেকে নিয়ে বেশি মায়া বাড়িও না। তা না হলে একদিন তুমি না ঘরকা না ঘাটকা হবে। আমার মাকে তো তুমি চেনো না। সে কি, বিলে কাল দামশাইয়ের কাছে শোয়নি? না, কেন? কাল সে তার খুড়ি ঠাম্মার কাছে গিয়ে শুয়েছে। খুড়িমার কাছে? হ্যাঁ গো। হঠাৎ? এমনটা তো কখনো করে না। তা জানি নে বাবু, তবে সে তার খুড়ি ঠাম্মার কাছে বায়না করেই গিয়েছিল। এর মানেটা কি বলো তো? তেনার কাছে তো ওর কোনো বায়না মেটার নয়। আর তাছাড়া উনি যে খুব একটা আদর আহ্লাদ করেন তাও না। তাছাড়া কাল বললে না গান টান শোনার পরে কী সব অশান্তিও করেছেন। হ্যাঁ, আমিও তো তাই বলেছিলাম বিলেকে যে তোর খুড়ি ঠাম্মা রাগ করবেন। তো ও ছেলে আমার কথা শুনলে তো, জেদ ধরে বসে রইলে যে আজ রাত্রে সে খুড়ি ঠাম্মার কাছেই শোবে। কি জানি, দামশাই হয়তো রাত দুপুরে ওকে ব্যাকরণ ট্যাকরণ পড়াতে শুরু করেছিলেন। হুম, আমি এর মধ্যে অন্য কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। মা, এতে আবার রহস্য কোথায় দেখলে? তবে হাসছো যে? ওই দেখো, আমি আবার হাসবো কি করতে? একবার ডাকো তো ওকে। আজ থাক না। হুম, বিলে বিলে। যাই বাবা। এ তো বড় অঘটন। এর কারণটা কি বলো তো? ছোটবেলা থেকে
ও আমাদের কাছে অবধি শোয়নি। দামশাইয়ের কাছে রামায়ণ মহাভারতের গল্প না শুনলে ওর নাকি ঘুম হয় না। এই তো কদিন ধরে ইংরেজি শিখবে না বলে গোঁ ধরেছিল, সে তো দামশাই রাজি করালেন। হ্যাঁ, তাহলে সেই দামশাই থেকে খুড়িমা ওর কাছে বেশি প্রিয় হয়ে গেল। বাবা ডাকছো? কি সকাল থেকে হাই উঠছে কেন? সারা রাত ঘুমোয়নি? না। সাত করে ও ঘরে শুতে গিয়েছিলে? হ্যাঁ। ওই দেখো আমার দিকে তাকায়, আমি তার কি করব? তোমার ছেলে যেন স্বাধীন চেতা, যেটা ভালো মনে করে সেটাই তো করে। কি ব্যাপার? আসলে খুড়ি ঠাম্মা মাকে না দোষ দিয়েছিল, ওই ঠাম্মা দিম্মা দুজনে নিয়ে আমায় টানাটানি করছিল বলে। আসলে ওনার দুঃখ হয়েছিল না, ওই জন্যে। সারা রাত খুব জ্বালিয়েছি, বারবার আমি গায়ে জড়িয়ে ধরি আর উনি আমায় ঠেলে দেন। না বোঝো, এবার আর বলবে যে বিলে আর আমার আদর কাড়ে না? বোঝো কত আদর করবে, করো। তুমি সারা রাত ওনাকেও ঘুমোতে দাওনি? না, দেবো না বলেই তো। ছি, তুমি তো এরকম দুষ্টু ছিলে না। এরকম দুষ্টুমি তো খারাপ ছেলেরা করে। বয়সে বড়, গুরুজন, কি না কি বলেছেন, তা বলে এরকম শাস্তি দেবে? সারা রাত ঘুমোতে দেবে না? আচ্ছা, এই তো গতকাল বিদ্যাসাগর মশাই তোমার নামে এত প্রশংসা করে গেলেন, বললেন তুমি নাকি মন দিয়ে পড়াশোনা করবে বলেছ, আর তুমি এরকম। দাঁড়াও, আমি আজই স্কুলে গিয়ে তোমার নামে বলে আসছি। না বাবা, তুই বলো না। কেন? আমি আর এরকম দুষ্টুমি করব। মনে থাকবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যাও, ভিতরে গিয়ে মুখ হাত ধুয়ে পড়তে বসো। আগে একটা কথা কি জানো, ছেলে মেয়েদের মাথা বাবা মাই চিবোয়। ও কথা বলছো কেন? এই যে তুমি হাসছো, এতেও প্রশ্রয় পাবে না? আসবো না? কি কাণ্ড একবার ভাবো, ওইটুকুনি ছেলে, তার মাথায় এত বুদ্ধি। অবশ্য একটা কথা তুমি ঠিকই বলেছ, এখন এত হাসছি, পরে হয়তো কেঁদে কুল পাবো না। সে আবার কি কথা? কেন? ওই যে তুমি বলছিলে না, কাজের জন্যে তোমাকে হয়তো দেশে বিদেশে যেতে হবে, তখন তুই ঘর সংসার আমাকেই সামলাতে হবে, ছেলে মেয়েদেরও তো আমাকেই মানুষ করতে হবে। হ্যাঁ, ওইরকম দুরন্ত ছেলে বিলে, ওকে আমি সামলাতে পারবো তো? আচ্ছা, এসব কি অলক্ষণের কথা? ও একটু দুষ্টু, সেটা তো আমি জানি। একটু? আচ্ছা, এই বয়সে তো এরকম হয়, কিন্তু ওর দুষ্টুমিতে কোনো পাপ নেই, কোনো বদমাশি নেই। তাছাড়াও লেখাপড়াতেও ভালো, ঈশ্বরে মতি আছে। ওই ছেলেকে নিয়ে তোমায় চিন্তা করতে হবে না। তাই? দেখবে, আমি যখন থাকবো না তখন ওই তোমায় দেখাশোনা করবে, ওকে নিয়ে তোমায় ব্যতিব্যস্ত হতে হবে না। ও মা, ভালো কথা বললে দেখি। এতক্ষণ তো ছেলের নামে হাজার কথা কইছিলে, আর আমি একবার টিপ মুখ থেকে কথা খসালুম, অমনি কোমর বেঁধে নেমে পড়লে না? আমি বাপু কোনো কথাতে নেই। দুবেলা ঝি খেটে দেবো, বদলে দুটো খেতে দিও তোমরা। আমি তো তিনার মতো রাজরানী নই যে সূর্য উঠে মাঝ গগনে ঠাঁই নিতে চললো, তখন অ্যাটর্নি সাহেবকে চা খাইয়ে আসতে পারলেন না। আর একজন তো মায়ের ছোট ছেলের বউ, তার সব দোষ মাপ। জানতে হয় ওইটুকু ছেলে তাকে কেমন করে বসে এনে আমাকে গাল খাওয়াতে হয়, সেটাও শেখবার। আমার বাপ মা তার তেমন শিক্ষা দেয়নি। শিক্ষা দিয়েছিল শ্বশুর শাশুড়ির সেবা করবি, ব্যাস। সেই করতে গিয়েই তো ফাঁদে পড়লুম আমি হলুম গিয়ে মুখ পুরি শয়তানি। চাপকে আমি বাপু কোনো কথাতে নেই, এখন থেকে মুখে কুলো পেটে থাকবো। নাও গো, মাছ কোটা হয়ে গেছে গো। এই আস, ওদিকে নিয়ে যা। কি আসবে তাড়াতাড়ি এসো গো, দাদাবাবুরা আবার তাড়াতাড়ি খেয়ে বেরোবেন। কি হলো রে তোর শাশুড়ি, দেখা নেই যে এখনো? এ আবার কি ঢং, কথা নেই মোটে। তা আমি কি জানি, আমি কি বাড়ির কেউ? আমি তো গতর খাটাতে এসেছি। ঘুম থেকে উঠে চায়ে জল বসা, ঘর নিকোনো হলো কিনা দেখ, বিছানা তোল, কুটনো কোট। কপাল না হলে এমন হয়? আমি তো আর
রেতের বেলা কেঁদে কেটে স্বামীর কাছে সোহাগ জানিয়ে শাশুড়ির মন কাটতে পারি না? যাকে আমি বাপু কোনো কথাতে নেই। অফ, বকে বকে একেবারে কানের পোকা বার করে দিল। তবু বলে কোনো কথাতে নেই? এরপর যদি তোকে কেউ কথা বলতে বলে তখন কি করবি লো? আরে মাছ কোটা হয়েছে? কি রে, কারো মুখে কোনো কথা নেই যে? ইস, এতগুলো কুটনো কুটেছিস কেন? ও মা, তাই তো। আরে করছিস কি এত এত কেটেছিস আবার কেন? আমার বাপু কাজ করা নিয়ে কথা, শুধু কাজ করে যাব। আরে এত এত খাবে কে? এ কি গরুর জাবনা দিচ্ছিস নাকি? বাবা গো, আজ আর ঘুম থেকে উঠতেই পারছিলুম না গো। গোটা রাতটা যা গেছে না। কেন রে, গরম তো তেমন ছিল না। না না, গরম কেন? গরম নয়, তবে নাতির অত্যাচার কোনোদিনও করে না। কাল হঠাৎ ওর মাথায় কি ভূত চাপলো কে জানে। কে বিলে? হ্যাঁ, হঠাৎ এসে বলে কিনা আমার কাছে শোবে। উফ, আমার বলে ঘুম এমনিতেই ছেঁড়া তেনার মতো, পাশে কেউ নড়লে চললেই আমার ঘুম ভেঙে যায়। তো সেই গলা জড়িয়ে কোমরের উপর পা তুলে শুয়ে থাকলো। যত বলি ওরে বাপু সরে শো, কে কার কথা শুনে। ও, কাল তাহলে সারা রাত ধরে খুব আদর খেয়েছে বল? দূর, আমি তো ঠেলে ঠুলে সরিয়ে দিয়েছি আর গাল মন্দ পেরেছি। তোর তাহলে একটা দুঃখ কাটলো। দুঃখ? দুঃখ আবার কি গো? মান করেছিলি না যে আমরা দুই বেয়ান মিলে নাতি কেড়ে নি? তুই পাশের বাড়ির লোক, তা সে দুঃখ আর ঘুচলো বল? ও, তাই শাঁট করে পাঠিয়েছিলে বুঝি? ও মা, কথার কি ছিড়ি? আমি বাপু কোনো কথাতে নেই। তোমার খুঁড়ে খুঁড়ে পেন নাম মা, তোমার আর থেকেও কাজ নেই। তাহলে তোমরাই কথা কও, আমি আর থাকি কেন? আজ আমার গাটা এমন ম্যাজ ম্যাজ করছে, কাউকে আর কিছু কইতেও ইচ্ছে করছে না। খুড়িমা আজ কি ডাল হবে? ও যা পারিস করকে যা বাবু, আমি এখন নিজের ঘরে গিয়ে শোবো। শরীর খারাপ? ন্যাকামি করিস নে তো। কাল রাতে তোর ছেলে যখন আমায় ধামসালো, কই তখন তো কিছু কইলি না। ওমা, আমি তার কি বলবো? সে আমার কোনো কথা শোনে নাকি? আর তাছাড়া আপনিই তো বলেছেন আপনার নাতি নাকি আপনার কোলকাড়া নয়, তাই তার মনে লেগেছে। কি রে, তোকে বলেনি? বল। হ্যাঁ বলছিল, মানে তবে কি বলছিল? বলছিল যে খুড়ি ঠাকমা রাগ করেছেন, তাই খুড়ি ঠাকমার মন রাখতে এসেছে। থাক। আরও বলছিল ওই এবার থেকে রোজ রাত্রে সে ঘরে এসে খুড়ি ঠাকমার কাছে শোবে। না গো, ভালো মানুষের মেয়ে, খুব হয়েছে। তোমার ছেলে তুমি সামলাও। অনেক হয়েছে বাবু, আমার আর দরকার নেই। শোনো, আজ রাত্রির থেকে ওকে ওর দাদা ঠাকুরের কাছে শুতে পাঠিয়ে, বুঝেছো? ঠিক আছে, আপনি যা বলবেন। ও দিদি, আজ আর আমি নিরামিষ ঘরে ঢুকছি না গো, মাথাটা বড় টাটাচ্ছে, আমি যাই। একেই বলে ঠালার নাম বাবাজি। চুপ কর। এই, কি বলছিলে? আমি বলিনি তোমাকে ছেলেটাকে আটকাও, গিন্নিমান না হলে ঘুম হবে না। তখন আমার কথা শুনলেই না, এখন ঠেলা খেয়ে মানছো। যাক না, ঠাকুমার কাছে শুতে যেতে চাইছে। এখন দেখো ছেলের নাতির আলাদা পীড়িত। ঠিক আছে, আমি ওকে আজকে খুব করে বকে দেবো খুন। না, একদম বকবে না। বকলে ওর রাগ আরো বেড়ে যাবে, তখন ও বিপদ ঘটাবে। ভালো করে বুঝিয়ে বলো, বুঝিয়ে বললেই ওর কাজ হবে। উফ বাবা, ঘুমে একেবারে চোখ জুড়িয়ে যাচ্ছে। আমি যাই বাপু শুতে। এই তুই কি রে অমন করে আমায় সাক্ষী মানলি? বিলে আমায় কখন বলেছে? আমাকেও বলেছে নাকি চাই? মহামহিম সম্রাট আকবর, তিনি সত্যিকারের শাহেনশা ছিলেন। তিনি ছিলেন বলেই হিন্দুস্তানে আবুল ফজল গাইতে পেরেছিলেন, ভগবান মন্দিরে মন্দিরে ফিরি তোমারে খুঁজিয়া, তোমারই স্তব সকল ভাষায় উঠিছে ধনিয়া। মূর্তি পূজক আর মুসলমান তোমারই বারতা বহে, তুমি এক, তুমি অদ্বিতীয়, স্বধর্ম কহে। নীরবে তোমারে স্বরে মসজিদে মুসলমান, গির্জাতে তোমারই প্রেমে ঘণ্টাধ্বনি করিছে খ্রিস্টান। বাহ, চমৎকার কথা। থাক ওসব, এনারা রয়েছেন, হয়তো রাগ করবেন। কেউ রাগ করবে না, আপনি বলুন। না না, কাজের জায়গা, অ্যাটর্নি সাহেব এসে শুনলে আবার রাগ করবেন। একদম না,
আপনি আমার জামাই দাদাকে চেনেন না। উনি অসম্ভব উদার মনের মানুষ। আপনি দত্তমশাইকে জানতে চান উনি কোন ধর্মের মানুষ? যদি সোজা জবাব পান আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। উনি সব ধর্মই মানেন। সে আমি জানি, তেমন উঁচু দরের মানুষ না হলে বাবাজানের মতন ছেলে হয়? জানো, এর আগে আমি যেদিন এসেছিলাম, আমার মুখের নল দিয়ে তামাক টেনে বাবাজান পরীক্ষা করেছিল তার জাত যায় কিনা। ছাড়ুন তোর কথা, আপনি সম্রাট আকবরের কথা বলুন, আমরা শুনছি। আর তাছাড়া আমি তো দেখে এলাম যে জামাই দাদার এখনো চানই হয়নি। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, আসতে দিন। ইমানদার মানুষ, ঠিকঠাক হয়ে আসুন, আমরা তো আছি। আমাকে বলে পাঠালেন আপনাদের বসতে বলতে, তাহলে আর কি দু একটা ভালো কথা শুনি আপনার কাছ থেকে। হ্যাঁ বলুন মিয়া সাহেব। দিন রাত শুধু পর্চা, দলিল আর খোতেন, মন একেবারে শুকিয়ে যায়। ঠিক আছে, বলছি, আপনারা যখন চাইছেন বলছি। দেখুন, এই আবুল ফজল ছিলেন বাদশাহ আকবরের বন্ধু, কিন্তু বন্ধুত্ব পেয়েও তিনি কট্টরদের হাত থেকে বাঁচেননি। শাহজাদা সেলিম তাকে মৃত্যুদণ্ড দেন। সেলিম বলতে? বাদশাহ জাহাঙ্গীর। তিনিও তো ভারতবর্ষের সম্রাট ছিলেন। আরে দূর, ওসব কথার চেক নাই। ভারতবর্ষের মানে হিন্দুস্তানের বাদশাহ ছিল একজনই, সম্রাট আকবর। তিনি মোগল রমণীদের সঙ্গে হিন্দু রানীদের কোনো ভেদ রাখেননি, সমান অধিকার দিয়েছিলেন। তিনি কোতোয়ালিতে, দরবারে, রাজসভায় হিন্দু মুসলমানের কোনো ভেদ রাখেননি। তার প্রধান সেনাপতি ছিলেন মান সিংহ, তার প্রধান সভাসদ ছিলেন সুহৃদ, ছিলেন বীরবল। বাবাজান পড়ে গেছে। সে কি? মাথা ফেটে গেছে, মাথা ফেটে গেছে তো। তো বহু চোট লেগেছে, হুঁশ নেই। হায় আল্লাহ! কি করে পড়লো? কি করছিলি তোরা? লুকোচুরি খেলছিলুম, পিছনে পড়ে গেছে। মার বুটে এক চর। বাদর কোথাকার, সারাদিন শুধু ওকে নিয়ে খেলা খেলা আর খেলা। বারে ওই তো আমাদের নিয়ে গেল খেলবে বলে। আরে বাচ্চিস, পরে করো, আগে তো হেকিম ডাকো। আগে কি বাবুকে খবর দিই? আরে সে খবর আমরা দিচ্ছি, তুমি তাড়াতাড়ি ডাক্তারবাবুকে ডেকে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। সত্যি জ্ঞান হারিয়ে গেছে। বিলে 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 বাবু, বিলে বাবু, বাবাজান, বিলে বাবাজান, বাবাজান। তাকিয়েছে বিলে? কথা বলবেন না, ও এখন ঘুমোবে। ওকে আমি ঘুমের ওষুধ দিয়েছি। ডাক্তারবাবু, ওর বিপদ কিছু হবে না তো? না না, রক্ত তো বেরিয়ে গিয়ে ভালোই হয়েছে, আঘাত কিন্তু গুরুতর। কপালের কাঁটাটা মিলবে তো ডাক্তারবাবু? হ্যাঁ, শুকিয়ে যাবে, তবে দাগ একটা থেকে যাবে। ভালোই হবে, বড় হয়ে মনে রাখবে ছোটবেলায় কত শান্ত ছিল। তুই আর রসিকতা করার সময় পেলি না। যাক, আপনারা এখন যান, ওকে আর ডিস্টার্ব করবেন না। আচ্ছা, তোমরা এত ভয় পাচ্ছ কেন? এই বয়সে তো এমনটা হয়, একটু পড়বে, কাটবে, ফাটবে, তবে না। তুমি একটু চুপ করো দেখি। আমারই তো ছেলে। কিরে? ওরা খেলছে বাবা। কারা? ওই যে আমরা চোর চোর খেলছিলাম। হ্যাঁ, তুই যাবি খেলতে? তোর মাকে জিজ্ঞাসা কর। যাবো মা। পড়ে তো মাথাটি ফাটিয়েছো, এবার মেরে আমি তোমার ঠ্যাং ভাঙবো। ওর বাড়ির আসল নামটা কি? বীরেশ্বর। সত্যি নাম সার্থক, বীরেশ্বর। আপনি কি রাজা রামমোহন রায়কে স্বীকার করেন? এ আপনি কি বলছেন শাস্ত্রী মশাই? রাজাকে স্বীকার করব না আমি? আমার এত ক্ষমতা! রাজা যখন ইংল্যান্ডে গেলেন তখন সেখানে রব উঠেছিল। সক্রেটিস, প্লেটো বা নিউটনের মতো মনীষী তাদের মধ্যে আবির্ভূত হলে তারা যেমন অভিভূত হতেন, রাজার উপস্থিতিতে তারা তেমনই বোধ করেছিলেন।
সমাজতাত্ত্বিক নেতা রবার্ট ওয়েন থেকে শুরু করে বৃদ্ধ পণ্ডিত জেরেমি বেনথাম পর্যন্ত তার সঙ্গে দেখা করতে এসেছে। ফ্রান্স পরিদর্শনকালে ফরাসি সম্রাট লুই ফিলিপস নিজে তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন। তাহলে আমার আমার শুধু একটাই প্রশ্ন, রাজা যে ব্রাহ্ম ধর্মের প্রবর্তন করতে চাইলেন তার কতটা মানুষের সাত্ত্বিক জীবনযাপনের জন্য, কতটা সামাজিক পরিকাঠামো পরিবর্তনের জন্য, আর কতটাই বা আপনার রাজনৈতিক ভারসাম্য রক্ষা করার জন্য? আমার আমার এটাই প্রশ্ন, আমার এটাই জিজ্ঞাসা। তার ব্রাহ্ম ধর্মের মধ্যে দৈবাদেশ কোথায়? তিনি বেদ উপনিষদ এ সমস্ত ঘেটে তার নির্যাস সাধারণ মানুষের মধ্যে নতুন করে ব্যাখ্যা করতে চেয়েছেন। কিন্তু আমরা কি করে মানব ব্রিটিশ সরকারের পেনশনভোগী মোগল সম্রাটের দ্বিতীয় আকবর একজন রাষ্ট্রদূত দিয়ে? বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনার আপত্তির কারণ, কেন রাজা রামমোহন রায় হিমালয়ের কোনো গিরিগুহা থেকে বেরিয়ে এলেন না? মানুষের মধ্যে জন্ম নিয়ে আর 5 জনের মতো বড় হয়ে উঠেও উনি কেন আর 5 জনের থেকে আলাদাভাবে ভাববেন? ঠিক তা না হলেও অনেকটা তাই। দেখুন শাস্ত্রী মশাই, ধর্মযাজক বলতে আমরা বুঝি এমন একজন মানুষ যার পরনে একটি আলখাল্লা থাকবে, নিদেন পক্ষে একটি লেংটি, দিগম্বর হলে তো খুব ভালোই হয়, মুখে গোঁফ দাড়ি, হাতে কমণ্ডলু কিংবা চিমটে, প্রায়শই সংস্কৃত বলবেন, ভেলকিবাজিতে পারঙ্গম হবেন, এই বাতাসের মধ্যে আবির্ভূত হবেন, আবার পরক্ষণই বাতাসের মধ্যে মিলিয়ে যাবেন। দেখুন না, আপনি কিন্তু আমার উপর বিরক্ত হচ্ছেন। বসুমশাই, বেদ উপনিষদ সৃষ্টির যুগ তো আর ফিরে আসবে না। যন্ত্র সভ্যতা একদিন ধীরে ধীরে এই বনানী, আশ্রম, হরিওম সবকে গ্রাস করে নেবে। আমাদের এই কলকাতা শহরেই দেখবেন একদিন ইট পাথরের জঙ্গল উঠবে। মানুষ যত সভ্য হবে ততই অসামাজিক হবে। এসব আপনি কি বলছেন? কেন? আপনার চারপাশে তাকিয়ে আপনি বুঝতে পারেন না কি ধর্মাচার সামাজিকতার মধ্যে আমরা আছি? এক হিন্দু ধর্ম, অথচ তার মধ্যে বৈষম্যটা দেখুন। ভট্টাচ ব্রাহ্মণ, অথচ তিনি ভাগবত পড়েন না, তাতে তার আত্মসম্মানে লাগে। পুঁতির থেকে একটা পাতা যদি মাটিতে খসে পড়ে যায়, তাহলে চিমটা দিয়ে সেই পাতাটা তিনি তুলে নিয়ে আস্তা করে ফেলেন, আর তারপর হাত ধুয়ে ইষ্ট নাম জপেন। বৈষ্ণবের সঙ্গে তিনি এক পংক্তিতে বসে আহার করেন না পর্যন্ত। আবার যারা গোঁড়া বৈষ্ণব, তারা দেবী দুর্গাকে বলেন হাতিমুখর মা, বেলপাতাকে বলেন তেফারকা পাতা, মা কালীকে বলেন রক্তকাকি মশি। হ্যাঁ, অবশ্যই আছে, এসবও তো আছে, আরো আছে। এখানেই শেষ নয়। যান না কোনো কুলীন হিন্দু পরিবারে নিমন্ত্রণ জানাতে, প্রথমেই আপনাকে দিতে হবে আপনার 14 পুরুষের বংশ তালিকা পরিচয়। তাতে যদি আপনার সম্ভাব্য অতিথিটি সন্তুষ্ট হন, তখন তিনি বিচার করে দেখবেন যে আপনি নিমন্ত্রণ করার যোগ্য কিনা, অর্থাৎ আপনার মারফত সেই নিমন্ত্রণ গ্রহণ করা যায় কিনা।